আপনি দেখবেন যে কালকে পড়ে যাচ্ছে সরকার, কালকে পড়ে যাবে, শেখ হাসিনাকে ফেলে দিবে আমেরিকা। বিরোধী দলবিহীন গত 3টি নির্বাচন করেছে, তার মানে সে বিএনপি কে, বাস্তবতা হচ্ছে কি মকলেশ ভাই, বিএনপি কে ভয় পায়। বিএনপি নির্বাচনে গেলে আওয়ামী লীগের চামড়া থাকবে না, এটা তো বলছেন কে? আমি একটু কারেকশন করি। যে সজীবদের জয় অমুক সেন্টারে ভোট দিয়েছেন, পারলে কোনো বাপের বেটার শক্তি থাকলে আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করেন। কাজী জাফরুল্লাহ পাকিস্তানের এজেন্ট এবং তার ভাই নিক্সন চৌধুরী বলছেন উনি রাজাকার। এই যে হাসানুল হক ইনু, তিনি কিন্তু পরাজিত হয়েছেন। তারপরে দেখেন এই যে তৈমুর আলম খন্দকার, যিনি বাংলাদেশের 500 আসন থাকলে 500 আসনই প্রার্থী দেবে বলে একেবারে দাম্ভিকতা দেখিয়েছিলেন এবং বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবে, উনি বলেছিলেন যে আমরা সরকার গঠন করতে পারি। সেই লোক এখন নিজে ভোট পেয়েছে, 3য় স্থান অধিকার করেছে, মানে দ্বিতীয় হতে পারে না, এই আর এক দালাল। গতকাল থেকে শত শত মেসেজ পাচ্ছি যে ভাই সব তো শেষ হয়ে গেল, হাসিনা তো আবার 5 বছরের জন্য ক্ষমতায় বসে গেল, হাসিনা তো আরেকটা নির্বাচনে জিতে গেল। এই যে এখন আমরা বলতেছি যে নির্বাচনে 40% ভোট পড়তেছে নাকি 28% ভোট পড়তেছে, অথচ আপনারা নিজেরাও জানেন যে নির্বাচনে 5%-এর বেশি ভোট পড়ে নাই। আমরা ভোট কেন্দ্রের চিত্র দেখেছি, মানুষই তো নাই সেখানে, জাল ভোট মালভোট দিয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়া বিএনপি জামায়াত সহ সমমনা দলগুলো আগেই নির্বাচন বর্জন করেছে। এখন ভিন্ন ভিন্ন জায়গা থেকে নতুন করে কর্মসূচি দিচ্ছে দলগুলো। জয়লাভ করেও ভয়ে ভয়ে আছেন ব্যারিস্টার সুমন। দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, যিনি ইউটিউবার হিসেবে সাংঘাতিক রকম জনপ্রিয়। সম্ভবত তার এই যে মানুষের নানান সমস্যা নিয়ে তার যে খুবই একটি বিপ্লবী ভূমিকা, সেই ভূমিকার কারণে তিনি সমর্থন পেয়েছেন। আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে গোপন তথ্য পাশ করলেন ডক্টর ফয়জুল হক। এদিকে নির্বাচন নিয়ে কঠিন বার্তা দিলেন কাজী হেমায়েতুদ্দিন মিশন। অন্যদিকে নির্বাচন নিয়ে অজানা সব খবর প্রকাশ। এদিকে নির্বাচন নিয়ে কঠিন তথ্য দিলেন সাংবাদিক মোস্তাফা ফিরোজ। আজকে আপনাদেরকে আমি সবগুলো ভিডিও ফুটেজে প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে চলুন দেখে আসি নির্বাচন নিয়ে ডক্টর ফয়জুল হক কি বলেছেন সেই ভিডিও ফুটেজটি। যে সজীবদের জয় অমুক সেন্টারে ভোট দিয়েছেন, পারলে কোনো বাপের বেটার শক্তি থাকলে আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করেন। কাজী জাফরুল্লাহ পাকিস্তানের এজেন্ট এবং তার ভাই নিক্সন চৌধুরী বলছেন উনি রাজাকার। এই যে হাসানুল হক ইনু, তিনি কিন্তু পরাজিত হয়েছেন। তারপরে দেখেন এই যে তৈমুর আলম খন্দকার, যিনি বাংলাদেশের 500 আসন থাকলে 500 আসনই প্রার্থী দেবে বলে একেবারে দাম্ভিকতা দেখিয়েছিলেন এবং বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবে, উনি বলেছিলেন যে আমরা সরকার গঠন করতে পারি। সেই লোক এখন নিজে ভোট পেয়েছে, 3য় স্থান অধিকার করেছে, মানে দ্বিতীয় হতে পারে না, এই আর এক দালাল। যারা বাংলাদেশের এই গত 15 বছর পর্যন্ত দেশটাকে কলঙ্কিত করেছে, আওয়ামী লীগের সাথে আতাত করেছে, সেই সকল দালালরা এই নির্বাচনে হেরেছে। জি সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বিজ্ঞ প্যানেলিস্ট সবাইকে আবারও ধন্যবাদ। আমি যে বিষয়টা বলতে চাই, আজকে নির্বাচনের একটা চুম্বক পয়েন্ট হয়তো আমাদের এখান থেকে অনেকেই মিস আউট করেছেন, যেটা আমি তুলে ধরতে চাই, সেটা হচ্ছে এই নির্বাচনে কিছু দালালদের চরম পরাজয় হয়েছে। যারা বাংলাদেশের এই গত 15 বছর পর্যন্ত দেশটাকে কলঙ্কিত করেছে, আওয়ামী লীগের সাথে আতাত করেছে, সেই সকল দালালরা এই নির্বাচনে হেরেছে। অধিকাংশ দালালরাই জামানত পর্যন্ত হারানোর মতো পরিস্থিতি বিরাজ করেছে এবং ভোট সংখ্যার দিক থেকেও কম পেয়েছে। তার মানে বাংলাদেশের জনগণ কিন্তু একটা বিষয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আওয়ামী লীগ যতটা খারাপ তার চেয়েও বেশি খারাপ এই দালালরা। অতএব আওয়ামী লীগ কি পাবে না পাবে এদের তো XYZ নাই কিছু, আর অতএব দালালদের অন্তত পক্ষে বাংলাদেশে কোনো চরিত্র থাকতে পারে না, মুখ থাকতে পারে না, সেটা জনগণ উন্মোচন করেছে। আপনাকে যদি এক বাই এক দেখাই, এটা দেখেন কুষ্টিয়াতে হাসানুল হক ইনু সাহেব। এই যে হাসানুল হক ইনু, তিনি কিন্তু পরাজিত হয়েছেন। তার ওখানে নৌকা প্রতীকের প্রার্থী ছিল না, তিনি নৌকার ছিলেন, কিন্তু তার সাথে তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থীর সাথে এই হাসানুল হক ইনু সাহেব কিন্তু বিপুল ভোটে ঠগেছেন। তারপরে দেখেন এই যে তৈমুর আলম খন্দকার, যিনি বাংলাদেশের 500 আসন থাকলে 500 আসনই প্রার্থী দেবে বলে একেবারে দাম্ভিকতা দেখিয়েছিলেন এবং বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবে, উনি বলেছিলেন যে আমরা সরকার গঠন করতে পারি। সেই লোক এখন নিজে ভোট পেয়েছে, 3য় স্থান অধিকার করেছে, মানে দ্বিতীয় হতে পারে না, এই আর এক দালাল। মুখোশ উন্মোচন করলাম আপনার সামনে। আর একজন দেখেন কাদের সিদ্দিকী, যার স্ত্রীর মাথার
চুল বেঁধে দেয় হচ্ছে শেখ হাসিনা, যার উকুন বেঁচে দেয় শেখ হাসিনা, নিজে বলেছে যে আমার বউর সাথে তার মানে শেখ হাসিনার এতটাই সম্পর্ক। এবং তিনি শেখ হাসিনাকে উল্লেখ করে বলেছিলেন যে আপনি ভয় পাবেন না, প্রয়োজনে 300 আসনে প্রার্থী দেব। এই হচ্ছে সেই কাদের সিদ্দিকী যিনি নির্বাচনে ঠকেছেন। এরপরে দেখেন আরেকজন বীরশ্রেষ্ঠ বিশিষ্ট দালাল, আমাদের এই যে দেখেন ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন মেজর আখতারুজ্জামান, আজকে দেখেন তিনি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলেন যে তার প্রচারণায় মানুষ নাই, মানুষ পায় না। তারপরে কি দেখলাম, তার এই ট্রাকের উপরে একজন বর্তমান এমপি, সম্ভবত পুলিশের সাবেক যে আইজি ছিল সেই নূর মোহাম্মদ তার সাথে তাল জগিয়েছিল, তারপরেও কিন্তু তাকে আওয়ামী লীগ বহু চেষ্টা করেও হওয়াতে পারেনি। এ দালালও কিন্তু সেখান থেকে ট্রাক নিয়ে খাদে পড়েছে। এরপরে দেখেন আনোয়ার হোসেন মঞ্জু, দীর্ঘদিনের একজন সম্মানিত শ্রদ্ধাস্পদ, আমি তাকে ব্যঙ্গোক্তি করে কথা বলতে চাই না, কিন্তু এই একজন দেখেন মানিক মেয়ার সন্তান, আজকে সেখানে হেরেছেন। তিনি কিন্তু এই আওয়ামী লীগকেই ক্ষমতায় আনার জন্য বহু আগ থেকে চেষ্টা করেছেন, এবং যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় আছে যে প্রত্যেকবার এই আনোয়ার হোসেন মঞ্জু কিন্তু সকল ক্ষমতায় তাকে কিন্তু সবসময় শেখ হাসিনার পাশে থেকে সহযোগিতা করেছে। কিন্তু জনগণ দেখিয়ে দিয়েছে, সুযোগ পেয়েছে যতটুকু, সেই সুযোগের মধ্যে সদ্ব্যবহার এখানে করেছে আনোয়ার হোসেন মঞ্জু ঠকেছে। দেখেন শমশের আলম চৌধুরী, শমশের মুবিন চৌধুরী, তিনিও কিন্তু এখানে দালালিতে আজকে সর্বোচ্চ সংখ্যক, আজকে সেখানে মানে আমি হাসবো না কাঁদবো যে বাংলাদেশের মানুষ বুঝতে সক্ষম, এতটা মানে মানুষকে এত খারাপ ভাববেন না যে তারা মনে হয় বোঝে না। সেখানেও কিন্তু শমশের মুবিন ঠকেছে। দেখেন ডলি সায়ন্তনী, তিনি কিন্তু অন্য মানসিকতার মানুষ ছিলেন, তিনিও নির্বাচনে গিয়ে ব্যাপকভাবে হেরেছেন। এরপরে আপনি দেখেন আজকের সর্বশেষ যেটা দেখেন, না বর্জন তো করেছে কখন, যখন একেবারে মানে ভোটের মাঝখানে এসে, এটা তো বর্জনের বলে না, বর্জন আপনি কি করেছেন না করেছেন, জনগণ আজকে নির্বাচন আপনার করে নাই। এই যে দেখেন এখানে গাইবান্ধার একজন শামীম হায়দার পাটোয়ারি, বিশিষ্ট টকশো ব্যক্তিত্ব, বাংলাদেশের জনগণকে বোকা বানানো যায়। উনি মাঝে মাঝে অনেক সুন্দর সুন্দর গল্প শোনাতেন, কিন্তু নির্বাচনের প্রাথমিক পর্যায় থেকে শেষ পর্যন্ত ওনার আইডি প্রতিদিন আমি 3 বার চেক করতাম। এতটা দালাল জাতীয় পার্টির জন্য উনি করেছে যে জাতীয় পার্টিকে নির্বাচনে নেওয়ার জন্য যারা ভূমিকা পালন করেছে তার মধ্যে এই গোলাম পাটোয়ারি একজন। আল্লাহ তাআলা তাকেও নির্বাচিত করেননি। সবচেয়ে মজার যে নাটকটা, বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ, এই যে ফেরি করে শুনিয়েছে বিদ্যুৎ বিদ্যুৎ, আর সংসদে গিয়ে শেখ হাসিনার জন্য নাট্য মঞ্চ তৈরি করেছে, নাটক করেছে, গান গেয়ে শুনিয়েছে। সেই মমতা জাপার খবর দেখেন, ভয়াবহ পরাজয়ের মধ্যে সেই বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ, এখন বিদ্যুৎ একেবারে কাট আউট পরে গিয়েছে। এখন বিদ্যুতের লাইন তিনি নেগেটিভ পজিটিভ সব শেষ হারিয়ে ফেলেছেন। এই যে বাংলাদেশের এর চেয়েও ভয়ানক দেখেন, ডিবি অফিসে দৌড়াদৌড়ি যখন করা শুরু করেছেন, হিরো আলম একেবারে জিরোতে এসে পৌঁছেছেন। যে আজকের তার নামটা আমি উচ্চারণও করতে চাইনি, কিন্তু বলেছি এজন্য যে যখনই ডিবি অফিসে গিয়ে কেক কাটাকাটি শুরু করেছেন, হ্যাঁ ওখানে গিয়ে খাওয়া দাওয়া শুরু করেছেন, আওয়ামী লীগে যোগও দিয়েছিল কি জানি একটা সাংস্কৃতিক জায়গায়, সেখানেও কিন্তু আজকে দেখেন তিনি সেখানে পরাজিত হয়েছেন। তো এক কথায় বলতে গেলে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় দুই একজন দালালকে আপনি দেখবেন ডিজিএফআই এর সর্বোচ্চ গোপন আত্মাতের ভিত্তিতে নৌকার প্রার্থীকে বন্ধ করে দিয়ে তারপরে নির্বাচনে কাটচুপ করে হয়তো নিয়ে আসতে চেয়েছে, কিন্তু বহু কষ্ট হয়েছে চুন্নুকে বহু কষ্ট হয়েছে জিএম কাদেরকে হোয়াইতে সেখানে বড় ধরনের হস্তক্ষেপ করতে হয়েছে, নাইলে হিজড়ের কাছে হেরে গেছিল। 1 ঘন্টা ভোট বন্ধ ছিল, ভোট গণনা 1 ঘন্টা বন্ধ ছিল। শুধুমাত্র 2-1 জায়গায় আপনারা দেখেছেন যে আজকের এই মানে নির্বাচনে তারা শুধু আসতে পেরেছে, তাও 2-1 জন যাও নৌকার প্রার্থী হয়েছে কিংবা ভিন্ন জায়গায় গিয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে আপনি দেখেন জাতীয় পার্টিকে একদম ডলা দিয়ে দিয়েছে। আমার কাছে সর্বত্র তথ্য মতে এখন পর্যন্ত আওয়ামী লীগ 133, জাতীয় পার্টি মাত্র 8, স্বতন্ত্র এখন পর্যন্ত 41। এই হচ্ছে বাংলাদেশের এখন, যদি 10 মিনিট আগের নিউজ যদি আপনাকে আপডেট দিয়ে বলি, তাহলে এখন কি প্রমাণিত হচ্ছে যে দালালদের আস্তানা বাংলাদেশে হবে না, জনগণ তাদেরকে দেখতে পারে না, তাদের মাধ্যমে কোনো সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে পারে না। এই দেশের নির্বাচন করতে হলে, একটি যে সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন, সেটা কিন্তু আজকের এই নির্বাচনের মধ্য দিয়ে আবার প্রমাণিত হয়েছে যা আমাদের এখানে দরকার। একটু আগে আমাদের ভাই যে একটা রিপোর্ট দেখিয়েছিলেন, আমার কাছে এটার একেবারে অরিজিনাল পত্রটাই আছে, তিনি ফেস দ্য পিপল থেকে দেখিয়েছে, আমার কাছে একেবারে অরিজিনাল কাগজটা আছে। দেখেন ম্যাথমেটিক্সে এত কাঁচা, আওয়ামী লীগ যারা চুরি করবে, এই চোরের দালালরা মানে কিভাবে একটা 2900
23 থেকে -400 করে তারপরে 3332 হয়, এটাও কি মানুষকে দেখাতে হবে? আজকের ভোট আপনি দিতে পারছেন না, নিতে পারছেন না, সেটা ভিন্ন জিনিস। আজকে দেখেন যে নির্বাচন যে গ্রহণযোগ্য হয়েছে সেটা কি আমি বলেছি? এই যে সেটা উনি বলেনি, কে বলেনি? যে আজকের এই নির্বাচন কমিশনার সকালবেলা কিন্তু বলেছে যে বাংলাদেশের যেখানে যেখানে উনি গিয়েছেন সেখানে কিন্তু আওয়ামী লীগের এজেন্ট ছাড়া কাউকে পায়নি। তো আওয়ামী লীগের এজেন্টের জন্য কি আপনি 1600 কোটি টাকা বরাদ্দ করে যাওয়ার দরকারটা কি? আপনি কি জন্য গিয়েছেন? এটা তো ধিক্কার জানাই, আপনার তো পদত্যাগ করা উচিত ছিল। আজকের এভাবে করে সমগ্র জায়গায় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে বন্ডুল করা হয়েছে। আমাদের এখানে দেখেন, একটু আগে বলার চেষ্টা করা হয়েছে, যদিও সেই প্রসঙ্গটি আমি আনতে চাই না, শুধুমাত্র কারেকশন করে দিতে চাই যে রাজাকার, আলবদর, আল শামস এই জায়গাগুলোতে আমরা যখন আলোচনা করব তখন আমাদেরকে একটু ব্যাকডোরে যেতে হবে। কোন জায়গায় যেতে হবে? সেটা হচ্ছে কাজী জাফরুল্লাহকে। এই যে দেখেন, কাজী জাফরুল্লাহ বাংলাদেশের নির্বাচন, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার একেবারে কো চেয়ারম্যান। তাকে বলছে বর্তমান সংসদের চিফ হুইপ লিটন চৌধুরী যে কাজী জাফরুল্লাহ পাকিস্তানের এজেন্ট, এবং তার ভাই নিক্সন চৌধুরী বলছেন উনি রাজাকার। এখন আমি প্রশ্ন রেখে বলতে চাই সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, যে এত বড় একজন মহাক্কেক রাজাকার, এত বড় একজন আল্লাহওয়ালা রাজাকারকে, পাকিস্তানের এজেন্টকে কেন শেখ হাসিনা তার পাশের চেয়ারে বসিয়ে কো চেয়ারম্যান বানিয়েলেন, এবং তিনিও নির্বাচনে সেখানে কিন্তু হেরেছেন কিংবা তার পরাজয় হয়েছে। হোয়াটএভার ইট ইজ, কিন্তু আজকের বাংলাদেশের তাহলে আমরা সংজ্ঞাটা কার থেকে শিখবো? আজকে যদি শেখ হাসিনার বেআইকে আমরা রাজাকার হিসাবে জানি, তাহলে আপনি অন্য দলের অন্য মানুষের রাজাকার বলার কোনো সুযোগ সাংবিধানিক ভাবে নাই, রাষ্ট্রীয় ভাবে নাই, এবং সামাজিক ভাবেও নাই। আমি সংক্ষিপ্ত সময়ে যে কথাটা বলতে চাই, বাংলাদেশের এই নির্বাচন একটা প্রহসনের নির্বাচন হয়েছে। দালালদের যেমন পরাজিত হয়েছে, আওয়ামী লীগেরও পরাজয়টা। কিন্তু জনাব মোমেন বলেছেন যে বিদেশিরা কে কি বললো তা নিয়ে আগ্রহী নই, তিনিও আগ্রহী নন, সরকারও আগ্রহী নন। উনি তো কেন মোমেন সাহেবের কথা আপনি কেন পাত্তা দিতে যাচ্ছেন? আপনি শেখ হাসিনার কথাকেই ধরে নেন না। উনি আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে, কোনোদিন 7 সাগর পাড়ি দিয়ে আপনার আমেরিকায় যাবে না। তার আত্মীয় স্বজন সজীবজের জয় কোথায়? ভালো কথা মনে করেছেন, প্রসঙ্গটা আপনার ভুলে গিয়েছিলাম। আমি এখন চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনার আরাফাত, সজীবজের জয়ের বন্ধু দাবি করা আরাফাত সাহেব দাবি করেছেন যে বাংলাদেশের নির্বাচনে সজীবজের জয় আসবে ক্যাম্পেইন করতে। নভেম্বরে একদিনের জন্য না 2 দিনের জন্য এসেছিলেন, সেটা বিভিন্ন পত্রপত্রিকায় র্যালি করে শুনিয়েছেন। বাংলাদেশে যে আজকে নির্বাচন হয়েছে, শেখ হাসিনার সাথে শেখ রেহানা ছিল, শেখ হাসিনার সাথে পুতুল ছিল। হোয়ার ইজ সজীবজের জয়? যে ব্যক্তি 2014-18 সালের নির্বাচনে জয়যুক্ত করানোর জন্য আওয়ামী লীগের রোল প্লেকার হিসেবে কাজ করেছে, যে ব্যক্তি ডিজিটাল বাংলাদেশ করেছে, শেখ হাসিনার মুখে ফেনা উঠে গিয়েছে, সেই ব্যক্তি বাংলাদেশের নির্বাচনে উপস্থিত নাই কেন? তার মানে তার পায়ে সিগল লাগা বাঁধা, তার পায়ে এই মামলার হামলার বিভিন্ন জায়গা থেকে আমেরিকার কাছে তিনি বন্দী। আজকে তিনি কোথায় লুকিয়ে আছেন বলেন? বলেন, কেউ প্রমাণ দিতে পারলে যে সজীবজের জয় অমুক সেন্টারে ভোট দিয়েছেন, পারলে কোনো বাপের বেটার শক্তি থাকলে আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করেন। আমি আজ পর্যন্ত সকাল থেকে কোনো জাতীয় পত্রিকায় কোনো জায়গায় পাইনি। একজন প্রধানমন্ত্রীর সম্পর্কে আপনি ভিন্নভাবে বলতে পারেন না, তার মানে হচ্ছে আপনারা আপনাদের জায়গায় স্বচ্ছ নয়। সেজন্য বলেছি, ওটা এজন্য বলেছি যে শেখ হাসিনা যখন বলেছিল যে আমার সন্তানকে আমেরিকা ছেড়ে দিলেও আমার আপত্তি নাই, টাকা পয়সা মেরে দিলেও আমার আপত্তি নাই, সেই জায়গা থেকেই বলছি। অতএব এই মোমেন সাহেবরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলবে, তাতে কিচ্ছু আসা যায় না। মূলত তারা বুঝতে পেরেছে সম্পূর্ণ অন্যায়ভাবে দখলদারিত্বমূলক একটি সংগঠন আওয়ামী লীগ, এবং তারা আজকের জনগণের উপরে চেপে বসেছে। এই অবৈধ অনৈতিক নির্বাচন টিকবে না, জনগণ এটা প্রত্যাখ্যান করেছে। সেজন্য আবারও জনগণকে স্যালুট জানাই, এবং আমরাই বিজয়ী হয়েছি, কারণ জনগণ আমাদের সাথে ছিল। আজকে বাংলাদেশের যদি আপনি হিসাব করেন, তারা যদি তাদের মতো করে 27% 28% ভোট দেখায়ও, তাতেও তো নৌকার ভোট কত পার্সেন্ট আছে। আর সারা বাংলাদেশে সত্যভাবে যদি কাউন্ট করেন, তাহলে আমার দৃষ্টিতে 2% থেকে 3% ভোটও আওয়ামী লীগ কিন্তু পায় নাই। ঘুরে ফিরে সবাই নৌকার লোক, সবাই আওয়ামী লীগের লোক। ওই মাঠে আর কোনো বিরোধী মতের, বিরোধী আদর্শের মানুষ। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে নির্বাচন নিয়ে ডক্টর ফয়জুল হক কি বলেছেন তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন দেখে আসি নির্বাচন নিয়ে সাংবাদিক মোস্তফা ফিরোজ কি বলেছেন সেই ভিডিওটি। জয়লাভ করেও ভয়ে ভয়ে আছেন ব্যারিস্টার সুমন। দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, যিনি ইউটিউবার হিসেবে সাংঘাতিক রকম জনপ্রিয়। সম্ভবত তার এই যে মানুষের নানান সমস্যা নিয়ে তার যে খুবই একটি বিপ্লবী ভূমিকা, সেই ভূমিকার কারণে তিনি সমর্থন পেয়েছেন মানুষের। তো কেন ভয়ে ভয়ে আছেন আমি সেটা বলছি। তো সময় টিভি একটা নিউজ করেছে, আমাকে ব্যারিস্টার ভাই ডাকবেন সুমন, এই শিরোনামটা, কিন্তু ভেতর বেশ ইন্টারেস্টিং কিছু বিষয় আছে, একটু ধৈর্য করে ধরে শোনেন। দাদর জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 আসনে লক্ষাধিক
ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। নির্বাচিত হওয়ার পর তাকে এমপি সাহেব বলে সম্বোধন করতে নিষেধ করেছেন এবং দেখেন যে তিনি প্রতিমন্ত্রীকে হারিয়ে দিয়ে, বিমান প্রতিমন্ত্রীকে হারিয়ে দিয়ে জিতেছেন। রোববার রাতে বেসরকারি ফলাফল ঘোষণার পর উৎসুক জনতার মাঝে প্রতিক্রিয়া জানান সৈয়দ সায়েদুল হক সুমন। নির্বাচিত হয়ে সুমন বলেন, দুইটা জিনিস করবেন না, আজ থেকে কেউ আমাকে এমপি সাহেব ডাকবেন না। যারা আমার বড় তারা সুমন ডাকবেন, যারা আমার ছোট তারা ব্যারিস্টার ভাই, সুমন ভাই, যা মন চায় ডাকবেন, কিন্তু এমপি সাহেব বলে ডাকবেন। এটা বেশ ভালো যে তিনি ওই ধরনের পদবি নিয়ে চলতে চান না। আরেকটা জিনিস, আমাকে প্রধান অতিথি করা হলে কোনো জায়গায় আমার জন্য বড় চেয়ার করা যাবে না, সবার চেয়ার থাকবে সমান, আমি লিখিতভাবে বলে দেব। ভালো কিছু, এই যে আধুনিক কিছু মানুষ যদি নির্বাচিত হয় তাদের দ্বারা কিছু পরিবর্তন হয়। তো ব্যারিস্টার সুমন সন্দেহে মানে খুবই আধুনিক মনের মানুষ, পশ্চিমা বিশ্ব দেখেছে, নানান বিশ্বে তার খোঁজ খবর আছে, সুতরাং তার আচরণ অন্য মানে গতানুগতিক যারা রাজনীতিক তাদের মতো হবে না। ব্যারিস্টার সুমন আরো বলেন, ভারতে দেখেছি ওরা এমন গাড়ি চালায়, নেতাদের গাড়ি দেখলে মনে হবে গরিব, আর আমরা ব্যারিস্টার হয়েই গাড়ি চালাই, আমাদের মাথার মধ্যে ঢুকছে বড় গাড়ি না হলে নেতা বোঝা যায় না, ভালো মোটা গাড়ি না আনলে আপনারা বলবেন এই লোক মনে হয় মাহবুব আলীর অর্থাৎ নৌকা প্রার্থীর সঙ্গে কুলায় উঠতে পারছে না, আপনারা বাধ্য করছেন একটা গাড়ি কেনার জন্য, 50 লাখ টাকা লোন করে একটা গাড়ি কেনা লাগছে আমার শেষ পর্যন্ত। এর আগে ভয় পাচ্ছেন উল্লেখ করে ব্যারিস্টার সুমন বলেন, বেসরকারি ফলাফলের হিসেবে আমি প্রায় 1.5 লাখ ভোটের ব্যবধানে জয়ী। বেশি ভোটের ব্যবধানে জয়ী হওয়ার কারণে আমার ভয় হচ্ছে, বেশি ভোটে জেতার কারণে আমার কাছে দায়িত্ব অনেক বেড়ে গেছে। দেখেন, তার মানে এক ধরনের বিবেকবোধ তার জাগ্রত হচ্ছে। এই দায়িত্বটা আমি ঠিক মতো পালন করতে পারবো কিনা সেই ভয়। আমার হাতে এখন প্রায় 8 লাখ মানুষ, তাদের ভাগ্য বদলে দেওয়ার কথা আমি বলেছি, এটা নিয়ে আমি অনেক বেশি প্রেশার অনুভব করছি। বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী হবিগঞ্জ 4 আসনে 177টি কেন্দ্রে ঈগল প্রতীকে ব্যারিস্টার সুমন পেয়েছেন 1,69,099 ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী, টানা 2 বারের এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী নৌকা প্রতীকে পেয়েছেন 69,543 ভোট। তাতে 99,556 ভোটের ব্যবধানে জয়ী পান সায়েদুল হক সুমন। যাক, সুমন এখন ইউটিউবার হিসেবে যতটা সফল ছিলেন, এমপি হিসেবে তিনি কতটা সফল হন, এই সত্যি সত্যি মানুষের মন জয় করতে পারেন কিনা, এটা তার একটা নতুন যাত্রা, মানে অভিযাত্রা শুরু হলো। সেই অভিযাত্রায় নিশ্চয়ই তার যারা ভক্ত, শুভাকাঙ্ক্ষী, সমর্থক, তারা তো অবশ্যই চাইবেন যে তিনি সফল হন। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে নির্বাচন নিয়ে সাংবাদিক মোস্তফা কি বলেছেন তা বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন দেখে আসি নির্বাচন নিয়ে কাজী হেমায়েতুদ্দিন মিশন কি বলেছেন সেই ভিডিওটি। গতকাল থেকে শত শত মেসেজ পাচ্ছি যে ভাই সব তো শেষ হয়ে গেল, হাসিনা তো আবার 5 বছরের জন্য ক্ষমতায় বসে গেল, হাসিনা তো আরেকটা নির্বাচনে জিতে গেল। আমার কথা হচ্ছে যে ভাই, আপনি কি জানতেন না এগুলো? আপনি কি জানতেন না যে হাসিনা এই নির্বাচনে আবার পাশ করবে যেখানে বিএনপি নাই? আপনি কি জানতেন না যে হাসিনা একক সংখ্যাগরিষ্ঠতা আবার পাবে? আপনি তো এগুলো জানতেন, তাহলে এখন আবার চিৎকার করতেছেন কেন? এই যে এখন আমরা বলতেছি যে নির্বাচনে 40% ভোট পড়তেছে নাকি 28% ভোট পড়তেছে, অথচ আপনারা নিজেরাও জানেন যে নির্বাচনে 5%-এর বেশি ভোট পড়ে নাই। আমরা ভোট কেন্দ্রের চিত্র দেখেছি, মানুষই তো নাই সেখানে, জাল ভোট মাল ভোট দিয়ে হয়তো 10% দেখাতে পারত। এখানে নির্বাচন কমিশনের যে সার্ভার দেখিয়েছে 28%, ওটাও ত্রুটিপূর্ণ, ওটাও সঠিক না। এখন প্রধান নির্বাচন কমিশনার বলতেছেন যে 40% পড়েছে। এটা তারা বলবে, এটা কি আপনি জানতেন না? তারা যে ভোটারের উপস্থিতি বাড়িয়ে দেখাবে এটা তো আমরা অনেকবার বলেছি, তাই তারা করেছে। আজকে তারা বলেছে যে তারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। কে তাদেরকে চ্যালেঞ্জ করতে যাবে? এবং এই 28% তারা যে সিস্টেমের মাধ্যমে বলেছে, ওই সিস্টেমটাও ত্রুটিপূর্ণ। ওটা কয়েকবার স্লো হয়ে গিয়েছিল, ডাউন হয়ে গিয়েছিল। তারা বলেছে যে ইউক্রেন থেকে, বিভিন্ন জায়গা থেকে তাদেরকে হ্যাক করার চেষ্টা করতেছে, এই ধরনের কথাবার্তা। তো এটার তো কোনো ভিত্তি নেই, এগুলো তো আপনারা জানতেন। আপনারা তো জানতেন যে শেখ হাসিনা যেহেতু বিএনপি নাই সেহেতু তারা কারচুপির চেষ্টা করবে না, কিন্তু ভোটের হার বাড়ানোর চেষ্টা করার জন্য তারা জাল ভোট দিয়েছে, বিভিন্ন জায়গায় দিয়েছে। আপনারা বহু ভিডিও দেখেছেন, আমার কিছু বলার নাই। আপনারা দেখেছেন যে ভোট কেন্দ্রে কুকুর শুয়ে আছে, বানর শুয়ে আছে, দেখেছেন তো।
তারপরে তারা বলেছে 40%। আমার তো অবাক লাগে যে তারা 60% বলে নাই, 40% বলেছে, কিন্তু ভোট দিয়েছে মাত্র 5 থেকে 6% লোক। এগুলো আপনারা জানেন না? জানেন তো, তাহলে আপনারা হতাশ হচ্ছেন কেন? এগুলো তো জানা কথাই। আপনারা তো এও জানেন যে পৃথিবীর কোন স্বৈরাচারকে ভোটের মাধ্যমে পরাজিত করা যায়নি। পৃথিবীর যত স্বৈরাচার আছে সবাই 5 বছর পর পর একটা নির্বাচন দেয়, এরকমই নির্বাচনই দেয়, এবং তারা আবার 5 বছরের জন্য নিজেদেরকে টিকিয়ে রাখা লাইসেন্সটা নিয়ে নেয়। পৃথিবীর কোন স্বৈরাচারকেই গণ আন্দোলন ছাড়া পরাজিত করা যায়নি, এটা তো ইতিহাস সাক্ষী রে ভাই। আজকে হতাশ হওয়ার কি আছে আমি বুঝলাম না। আমাকে অনেকে বলেন যে ভাই মার্কিন পর্যবেক্ষক, কানাডিয়ান পর্যবেক্ষক, জাপানি পর্যবেক্ষক এরা বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। ভাই আমি একটু পড়ে শুনি আপনাদেরকে। দেখেন, গতকালের নির্বাচন পর্যবেক্ষণে যেসব বিদেশি ব্যক্তি ছিলেন এরা সবাই হচ্ছে ভাড়া করা। আমেরিকা, ইংল্যান্ড বলেন, কানাডা, রাশিয়া, যে জায়গায় বলেন সব জায়গাতে কিন্তু ভাড়া করা লোক পাওয়া যায়। এদের একজন হচ্ছেন আপনার সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক পাওলো কাসাকা, মানে জাপান থেকে এসেছেন আর কি। 2020 সালে ইউরোপিয়ান ইউনিয়ন ডিসইনফো ল্যাব ভারতীয় একটি ডিসইনফরমেশন নেটওয়ার্ককে এক্সপোজ করে যে এটা ভারতের একটি ডিসইনফরমেশন নেটওয়ার্ক। দুনিয়ার সব বড় বড় সংবাদ মাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়েছিল। মূল ঘটনা হচ্ছে পাকিস্তান এবং চীনের বিরুদ্ধে 15 বছর ধরে 750টা অধিক ভুয়া সংবাদ মাধ্যম ও এনজিও তৈরি করে ভুয়া বিশেষজ্ঞদের নানান ধরনের ক্যাম্পেইন করে আসছিল ভারতের একটা নেটওয়ার্ক, ভারতীয় একটি নেটওয়ার্ক, যেটিতে ভারতীয় একটা সংবাদ সংস্থা জড়িত ছিল। এবং ভারতের হয়ে এই যে এই ডিসইনফরমেশন বা বাংলায় বলি গুজব, এগুলোকে ফ্যাসিলিটেট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই পাওলো কাসাকা এবং তার সংস্থা সাউথ এশিয়ান ডেমোক্রেটিক ফোরাম, সংক্ষেপে SADF। আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা পড়ে দেখেন। যারা ভালো ইংরেজি জানেন তাদেরকে দিয়ে আপনারা অনুবাদ করে নেবেন। আরেকজন হচ্ছেন ওই যে বলে মার্কিন পর্যবেক্ষক বলেছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, মার্কিন পর্যবেক্ষক বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। ওরে বাবা, সবাই তো হতাশ, ভাই মার্কিন পর্যবেক্ষক বলছে। তো ওনার নাম হচ্ছে জিম বেটস, যিনি সাবেক মার্কিন কংগ্রেসম্যান। 80 সালের দিকে তিনি মার্কিন কংগ্রেস ছিলেন কয়েক বছরের জন্য। তারপর উনি বিভিন্ন সেক্সুয়াল কার্যকারবারে, মানে ওই মেলি ঘটনাতে তিনি তাকে বহিষ্কার করা হয়। তো তিনি কি বলেছেন যে আমি অবশ্যই বলতে চাই আমাদের দেশের গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমের মতো অনুসন্ধানী ও সৎ নয়। মানে মার্কিন পর্যবেক্ষক বলতেছেন যে বাংলাদেশের গণমাধ্যমের মতো অনুসন্ধানী এবং সৎ আমাদের দেশের গণমাধ্যম নয়। যেটা বাস্তব হয় তারা সেটাই বলে, খুব ভালো কথা। তো এই জিম বেটসের কাছে আমাদের দেশের সংবাদ মাধ্যমকে খুব সৎ এবং অনুসন্ধানী হওয়ার অনেক কারণ আছে। তার নাম দিয়ে গুগলে সার্চ করলে, যদি আপনি এই জিম বেটস লিখে গুগলে সার্চ দেন, তাহলে দেখবেন যে জিম বেটস অনবরত তাদের দেশের সংবাদ মাধ্যমকে গালিগালাজ করে, মানে আমেরিকার সংবাদ মাধ্যমকে। কারণ আমেরিকার সংবাদ মাধ্যম তার বিভিন্ন অপকর্মের মুখোশ উন্মোচন করে দিয়েছে। তিনি নিজের দেশের নির্বাচনী ক্যাম্পেইনে, তাদের দেশের যে নির্বাচনী ক্যাম্পেইন হয় সেখানে তিনি ব্যাংকের চেক বা লোন 900 করে ধরা পড়েছিলেন। সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, এটা লিঙ্কও আমি দিয়ে দিব। এই জিম বেটস হচ্ছে একজন প্রমাণিত সেক্সুয়াল অ্যাবিউজার, যিনি নারীদেরকে অ্যাবিউজ করতেন, যার বিরুদ্ধে একাধিক নারীকে যৌন হয়রানির সংবাদ আছে, আমি লিঙ্ক দিয়ে দিব। ভাই এই 15 বছর ধরে আওয়ামী লীগ কি করতেছে? গুম খুন, তারপরে নারীদের প্রতি এগুলি তো করতেছে। তো ওরা কাকে আনবে পর্যবেক্ষক হিসাবে? রতনে তো রতনকেই চিনে, ওরা আনছে ওই জিম বেটসকে। জিম বেটস কোনো মার্কিন প্রতিনিধি না, ও একজন আমেরিকান নাগরিক। ওকে আনা হয়েছে বিশাল অঙ্কের টাকা পয়সার বিনিময়ে। একটা বৃদ্ধ, তাকে কেউ দাম দেয় না। হাসিনা বলতেছে ভাই আসো, কিছু টাকা নিয়ে যাও, কিছু কথা বলো। কেন বলবো না, টাকা তো দরকার আছে। তো এটার লিঙ্ক দিয়ে দিব, যারা ইংরেজি ভালো জানে তাদেরকে দিয়ে একটু অনুবাদ করিয়ে নিবেন। আবার দেখেন, ওয়াশিংটনে বাংলাদেশ এমবিসির মাসিক নিউজ বুলেটিনের 2021 সালের জুন সংখ্যার খবর অনুযায়ী, ওয়াশিংটনে বাংলাদেশ এমবিসি থেকে একটা মাসিক একটা নিউজ বুলেটিন বের হয় আর কি, মাসিক। এটার 2021 সালের জুন মাসের খবর অনুযায়ী সেই 21 সালের 3রা জুন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রদূত M শহীদুল ইসলাম এই জিম বেটের সঙ্গে সাক্ষাৎ করেন। তো এ থেকেই বোঝা যায় যে মার্কিন এই কংগ্রেসম্যান তিনি বাংলাদেশ সরকারের হয়ে লবিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেন। মানে ওই যে হাসিনা কিছু লবিং ফার্ম নিয়োগ করছে না, তার পক্ষে লবিং করার জন্য এই জিম বেটস ছিলেন একজন লবিস্ট। এরপর আরেকজন পর্যবেক্ষক, তিনিও আমেরিকান, তার নাম হচ্ছে আলেকজান্ডার গ্রে। তিনিও এই নির্বাচনের খুব ভূয়সী প্রশংসা করেছেন। তিনি হচ্ছেন আমেরিকার লবিং ফার্ম
আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটেজিস এর চিফ এক্সিকিউটিভ এবং তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সিনিয়র পলিসি অ্যাডভাইজার ছিলেন। তো বর্তমানে ট্রাম্প ক্ষমতায় নেই, তার চাকরিও নেই, এই জন্য তিনি একটা লবিং ফার্ম খুলেছেন, যেটার নাম হচ্ছে আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটেজিস এর, তিনি এটার চিফ এক্সিকিউটিভ। তো লবিং ফার্মের কাজ কি? টাকা খেয়ে লবিং করা। তো তাকে বলছে যে কিছু টাকা পয়সা নিয়ে যান, বাংলাদেশে এসে আপনি বলে দেন যে ভোট সুষ্ঠু হয়েছে। তো এই হচ্ছে কি অবস্থা দর্শক, এদের সবাইকেই টাকা পয়সা দিয়ে আনা হয়েছে। আজকে আবার কানাডা গভর্নমেন্ট একদম পুরোপুরি বলেছে যে বাংলাদেশে কানাডার পর্যবেক্ষক বলে যারা পর্যবেক্ষণ করতেছে তারা আসলে কানাডিয়ান সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। তাদের মুখের ভাষ্য কানাডার ভাষ্য নয়, তারা নিজ নিজ উদ্যোগে গিয়েছে। এখন এই নির্বাচন ঘরে বাইরে কোথাও গ্রহণযোগ্য হয়নি। আপনি দেখেছেন যে চীনের রাষ্ট্রদূত, রাশিয়ার রাষ্ট্রদূত, ভারতের রাষ্ট্রদূত, এগুলো আপনারা জানতেন না? তারা যে শেখ হাসিনার এই বিজয়ের পর শুভেচ্ছা জানাবে, আপনারা জানতেন? আমরা জানতাম, এগুলো জানতাম তো। তাহলে এখানে হতাশ হওয়ার কি আছে ভাই? এত অল্পতেই হতাশ? আমরা তো জানতাম, পৃথিবীর ইতিহাস সাক্ষী, গণ আন্দোলন ছাড়া স্বৈরাচার ক্ষমতা থেকে নামে না। এবং এই গণ আন্দোলনকে স্তব্ধ করার জন্য স্বৈরাচার এমন কোনো কূট কৌশল নাই জানা করে। দেখেছেন তো, ট্রেনে পরপর আগুন, বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার, এটা সেটা সব তো সরকারই করতেছে। তারপর বিরোধী দলকে জেলে ঢুকাচ্ছে তো, অত্যাচার করতেছে তো। আমি জনগণকে ধন্যবাদ জানাই যে জনগণ এই নির্বাচনটাকে একদম পুরো প্রত্যাখ্যান করেছে। মাত্র 5% লোক, যেগুলো যেই মানে ওই যে বিধবা ভাতা, বেকার ভাতার কাটমাট, এগুলো আটকিয়ে রেখে জোর করে ভোট দিয়েছে। তারপরে ওই যেই আনসারদেরকে জোর করে ভোট দিয়েছে, নাহলে বেতন দিবে না। আর কিছু তল্পি বাহক আছে, কিছু লুটেরা আছে, এরা এসেছে ভোট দিয়েছে, কিছু টাকার বিনিময়ে গরিব মানুষ 100-200 টাকা দিয়ে দিছে, ভোট দিছে। এই 5%-এর বেশি ভোট পড়ে নাই এবং সম্পূর্ণ বর্জন করেছে। জনগণের কাছ থেকে আমরা কি আশা করতে পারি বলেন? দেশের জনগণ তো আমাদের সঙ্গে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে পরবর্তী পদক্ষেপ কি হবে? দেখুন, আমি বিশ্বাস করি যে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন তারা একটা পদক্ষেপ নিবে। আপনি যদি দেখেন যে গত 1 সপ্তাহ ধরে পশ্চিমা সম্পূর্ণ গণমাধ্যমগুলো এবং কিছু কিছু ভারতীয় গণমাধ্যমও আছে, এই হাসিনার বিরুদ্ধে একদম একচেটি ভাবে তারা লিখেছে। তো আমি মনে করি যে এই এমত অবস্থায় এই ভুয়া নির্বাচনে আমেরিকা ইউরোপ চুপ থাকতে পারে না। আপনার নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, বিবিসি, সিএনএন, ব্লুমবার্গ, আল জাজিরা, গার্ডিয়ানের পাশাপাশি বার্তা সংস্থা রয়টার্স, এএফপি এবং এপির মতো বিখ্যাত গণমাধ্যমগুলো শেখ হাসিনার বিরুদ্ধে, তার ভুয়া নির্বাচনের বিরুদ্ধে একের পর এক প্রতিবেদন প্রকাশ করেছে। এবং সবচেয়ে বেশি করেছে বিবিসি। ওয়ার্ল্ড সার্ভিসের অনলাইন ভার্সনে তারা গত 5 দিনে অন্তত 7টা প্রতিবেদন প্রকাশ করেছে, যেগুলোতে এই শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনা করা হয়েছে। এবং আপনার ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের পরিচালক মাইকেল কুগারম্যান বলেছেন যে আমেরিকা বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য নরম গরম উভয় মাধ্যমই প্রয়োগ করেছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ফলে মার্কিন প্রশাসন নির্বাচনের পর কঠোর পদক্ষেপের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানাতে পারে বলে সম্ভাবনা রয়েছে। এবং এই শাস্তিমূলক পদক্ষেপ বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে, কারণ 2022 সালে বাংলাদেশ পোশাক রপ্তানির 1/5 যুক্তরাষ্ট্রে গেছে, এতে বাংলাদেশ আয় করেছে $9 বিলিয়ন। দেখুন, পশ্চিমারা এবং ইউরোপিয়ান ইউনিয়ন একটা কঠিন পদক্ষেপ নিবে বলে এই মাইকেল কুগেলম্যান মনে করেন। তিনি আমেরিকার উইলসন সেন্টারের সাউথ এশিয়া শাখার পরিচালক। আরো অনেক বিশ্লেষক আছে, তারা মনে করেন যে আমেরিকা ইউরোপ চুপ থাকবে না, কারণ তারা ভালো করেই জানে যে আসলে নির্বাচনে কি হয়েছে। এখন এই যুগে কোনো কিছু চেপে রাখা যায় না দর্শক। আপনি একটা চায়ের দোকানদারের কাছে যান, তারও একটা রাজনৈতিক একটা মতামত আছে কিন্তু, এবং সেই মতামত কিন্তু কোনো অংশে কম না আমাদের চেয়ে। সে বোঝে কিন্তু, ওই তাকে জোর করে ভোট কেন্দ্রে নিবে, জোর করে জাল ভোট দেওয়া হবে, বা তাকে বলবে আওয়ামী লীগ ভালো, এগুলো আর মানে না তারা। বাংলাদেশের 95% মানুষ চায় এই হাসিনা ক্ষমতা ছেড়ে চলে যাক, কিন্তু মানুষ রাস্তায় নামতে ভয় পায়। এখন কেন ভয় পায়? কারণ তার জীবনের মূল্য আছে। তারা জানে যে হাসিনার পুলিশ তাদেরকে গুলি করে মারবে। এটা আপনি মানুষকে দোষ দিতে পারেন না, কারণ প্রত্যেকটা লোক তার জীবন নিয়ে শঙ্কিত। শেখ মুজিব যখন মারা গেছে তখন আওয়ামী লীগ রাস্তায় নামে নেই। কেন নামে নেই? যে এখন এত বড় বড় কথা বলে কেন নামে নেই? কারণ জানতো যে তখন রাস্তায় নামলে গুলি করবে। 1/11 সময় কেন হাসিনা পালিয়ে গেল? পালিয়ে যাওয়ার পরে যখন থেকে খালেদা জিয়া পালায় নাই, তখন সে দেশে আসার জন্য ব্রিটিশ হিথ্রো বিমানবন্দরে ওই যে আব্দুস সোবহান গোলাপচূড়া যে গতকালকে পরাজিত হলো, তাকে নিয়ে ঘোরাফেরা করে নেই। পরে প্রণব মুখার্জির মাধ্যমে, ভারতের মাধ্যমে লবিং করে তারপর মনিরুদ্দিন ফখরুদ্দিনকে বুঝিয়ে দেশে এসেছে না? এসেছে তো। তো এইভাবে জীবনের মায়া সবারই আছে। এখন বিএনপির অনেক লোকজন জানে, বা মুক্তিকামী জনতা জানে যে রাস্তায় নামলে সরকারের পুলিশ একদম বুকের দিকে গুলি করে, তাই না? তো এই কারণে হয়তোবা তারা রাস্তায় নামে না। বাট গণ আন্দোলন
অনেক সময় বাড়ে, অনেক সময় কমে, এখন একটু কমতি, আবার বাড়বে। আরে ভাই, বিএনপি জামাতের যে লোকগুলো আছে এই দেশে, তারা কি দেশ থেকে চলে যাবে? চলে যাবে না তো। তারা আন্দোলন করার চেষ্টা করতেই থাকে এবং এটাই আমাদের করা উচিত। আন্দোলনে আমরা সফল হই বা না হই, আমাদের আন্দোলন চালিয়ে যাওয়া উচিত। মিয়ানমারে দেখতেছেন আজকে কত বছর আন্দোলন করতেছে, কি পরিমাণ মানুষ মারা গেছে জান্তা সরকারের হাতে। এখন জান্তা সরকার পতনের মুখে তো, তাই না? ফিলিস্তিন দেখেন আপনি, কত বছর বছর ধরে সংগ্রাম করতেছে, আর কি পরিমাণ মানুষ মারা গেছে তার তো কোনো হিসাবই নাই। এখন আমাদের কি করতে হবে দর্শক? এখন আমাদের আর কোনো মতভেদ নাই। আমাদের বাম, ডান, আস্তিক, নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাইকে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আজকের দিন থেকেই আমাদের বাংলাদেশে আরেকটা নতুন যুগের সূচনা হলো এবং আমাদের সবার দায়িত্ব আরো বেড়ে গেল। যদি কোনো বাম দল বিএনপিকে বলে জামাতকে জোটে নিলে আমরা থাকবো না, তাহলে সেই বাম দলকে বর্জন করুন। যদি কোনো বাম দল বলে জামাতকে মানি না, তাহলে মনে করবেন যে সেই বাম দলটা আওয়ামী লীগের দালাল। আমরা ইতিহাসে সবচেয়ে ক্রান্তি লগ্নে আছি। মুক্তিযুদ্ধের সময় আমাদের এত ক্রান্তিকাল ছিল না। সেই সময় এখন বাম ডান যারা বিভেদ করে, তারা সরকারের দালাল ছাড়া কিছুই না। জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, বিএনপি, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, যা যে যেভাবে আছে, যে যতই মূল্যহীন হোক না কেন, তাকেও আনতে হবে, কারণ এখন সবচেয়ে ক্রান্তিকাল। আর যদি কেউ বলে যে অমুক এলে আমি থাকবো না, তাকে রাখার দরকার নেই। এবং দর্শক, আন্দোলন চালিয়ে যেতে হবে সর্বোচ্চ গতিতে। আমাদের চেষ্টা থাকতে হবে। সে চেষ্টায় ফল আনবে কি আনবে না সেটা পরের কথা। এটা ফল আনা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে। এবং আরেকটা বিষয় হলো যে ভারত, চীন, রাশিয়ার বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে হবে। আপনি হয়তো বলবেন যে ভাই কেন? এই ভারতই তো হাসিনাকে টিকিয়ে রেখেছে, আমি ভারতের বিরুদ্ধে কথা বলবো না কেন? দেখুন, ভারত হাসিনাকে টিকিয়ে রেখেছে, কোনো সন্দেহ নেই। সঙ্গে চীন আছে, রাশিয়া দূর থেকে কিছু বলে, বাট ওরকম না। কিন্তু ভারতের ভূমিকাটা এখানে বেশি। আপনার সঙ্গে আমিও একমত। কিন্তু আপনি তো দুনিয়ার সবাইকে শত্রু বানাতে পারবেন না। দেখুন, এই ভারতের ফাঁদে বিএনপি পা দিয়েছে। ভারত বিএনপিকে বলেছে তোমরা জামাতকে দূরে সরিয়ে দাও, আমরা তোমাদেরকে ক্ষমতায় নেওয়ার ব্যবস্থা চিন্তা করতেছি। কিন্তু বিএনপির বোঝাতে ছিল যে ভারত কখনোই হাসিনাকে ক্ষমতা থেকে নামাবে না। ভারত যা চেয়েছে তা হচ্ছে বিএনপি যাতে একটা সম্মানজনক বিরোধী দলের আসন পায়, 20, 30, 40টা আসন নিয়ে সম্মানজনক ভাবে থাকে। কিন্তু বিএনপি তা চাইবে কেন? যে বিএনপিকে দেশের 95% মানুষ ভালোবাসে। তো বিএনপি সেটা মানেনি। না মানার কারণে শেষ পর্যন্ত জামাতও দূরে সরে গেল, আর বিএনপির আজকে এই অবস্থা দেখেনি তো। মির্জা ফখরুল জেলে, সবাই জেলে, নির্বাচন একটা হয়ে গেল। এখন আমি মনে করি যে ভারত, চীন এদের কারো কথাই শোনা যাবে না। পৃথিবীর ইতিহাস সাক্ষী, গণ আন্দোলন ছাড়া স্বৈরাচার না মেনি। সুতরাং গণ আন্দোলনের মাধ্যমে আমাদেরকে বিজয় অর্জন করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এর কোনো বিকল্প নাই। এখন কেনই বলতেছি যে ভারত, চীন এবং রাশিয়ার বিরুদ্ধে কথা বলা যাবে না? কারণ মনে রাখবেন যে আপনি পৃথিবীর সবাইকে শত্রু বানিয়ে আপনি পারবেন না। এই যে আজকে দেখলেন না যে হাসিনা জয়ের পর চীনের রাষ্ট্রদূত, ভারতের রাষ্ট্রদূত, রাশিয়ার রাষ্ট্রদূত গিয়ে হাসিনাকে ফুলের শুভেচ্ছা দিয়েছে। আজকে যদি গণ আন্দোলন করে আপনি হাসিনাকে ক্ষমতাচ্যুত করেন, তাহলে দেখবেন আপনাকেও ওই চীনের রাষ্ট্রদূত, ভারতের হাইকমিশনার আর রাশিয়ার রাষ্ট্রদূত তারাও ফুল নিয়ে আসবে আপনার কাছে। কারণ এরা হচ্ছে বেনিয়া দেশ, এরা স্বার্থ ছাড়া কিছু বোঝে না। আজকে তাদের স্বার্থ আছে হাসিনার কাছে, এর জন্য ফুল নিয়ে এসছে। আগামীকালকে যখন আপনার কাছে স্বার্থ থাকবে, তখন আপনার কাছে ফুল নিয়ে যাবে। সুতরাং চীন, রাশিয়া, ভারত হচ্ছে ভিন্ন দেশ। আপনি তাদের সমালোচনা করে তাদেরকে আপনার শত্রু বানানোর দরকার নাই। মনে রাখতে হবে আমাদের একমাত্র অভিন্ন শত্রু হচ্ছে এই হাসিনা। তার উৎখাতের জন্য আমাদের সংগ্রাম করতে হবে। যদি আমরা হাসিনাকে উৎখাত করতে সমর্থ হই, তাহলে এই ভারত, এই চীন, এই রাশিয়া তখন আমাদের কাছে আসবে এরকম ফুল নিয়ে। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে নির্বাচন নিয়ে কাজী হেমায়েতুদ্দিন মিশন কি বলেছেন তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন দেখে আসি নির্বাচন নিয়ে একটি প্রতিবেদন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়া বিএনপি, জামায়াত সহ সমমনা দলগুলো আগেই নির্বাচন বর্জন করেছে। এখন ভিন্ন ভিন্ন জায়গা থেকে নতুন করে কর্মসূচি দিচ্ছে দলগুলো। মামলায় আটক নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে কিছুটা কৌশলী বিরোধীরা। নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভোটের দিন রাতেই কয়েকটি দল ও একটি বাম জোট কর্মসূচি ঘোষণা করে। তবে জামায়াত কর্মসূচি ঘোষণা করল ভোটের পর দিন।
সোমবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। জানান 9 ও 10 জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে দলটির পক্ষ থেকে। বিবৃতিতে জামায়াত নেতা এটিএম মাসুম বলেন, 7 জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট না দিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান জানিয়েছে। এই কারণে এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক অধিকার নেই। নির্বাচন বাতিল করে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবি করেন এটিএম মাসুম। ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। এদিকে সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেশবাসীর উদ্দেশ্যে ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাংলাদেশে জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চলছে। বর্তমান ক্ষমতাসীন সরকার গত 15 বছর ধরে ক্ষমতা দখল করে আছে। বাংলাদেশে আজ জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চলছে। গণতন্ত্র হত্যাকারী বর্তমান ক্ষমতাসীন সরকার গত 15 বছর যাবৎ অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। তারা ক্ষমতা প্রলম্বিত করার লক্ষ্যে এবারও 7 জানুয়ারি প্রহসনের নির্বাচনের আয়োজন করে। কিন্তু বাংলাদেশের জনগণ জামাত ইসলামী সহ বিরোধী রাজনৈতিক দলের ডাকে সাড়া দিয়ে প্রহসনের নির্বাচন বর্জন করে ও ভোটদান থেকে বিরত থাকে। সরকারের হুমকি ধমকি অগ্রাহ্য করে জনগণের এই সাহসী ও দৃঢ় সিদ্ধান্তে আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। সরকারের হুমকি ধামকি অগ্রাহ্য করে ভোটে না আসায় জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই জামায়াত ইসলামী। জনগণের এই ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক ঘটনা হিসাবে স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির। দর্শক, বাংলাদেশে নির্বাচন হয়ে গেছে এবং নির্বাচনে সরকার দাবি করছে যে 40%, সরকার কি ইসি হাবিবুল আউয়াল সাহেব বলছেন 40% ভোট পড়েছে এবং তাদের শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এবং সেখানে কোনো কারচুপি হয়নি, কিছুই হয়নি। সরকারি দল যেটি ছিল, যারা পার্লামেন্ট ভাঙ্গে নাই, পার্লামেন্ট না ভেঙ্গে তারা আবার নির্বাচন করেছে, এটি কি আইনত ঠিক আছে কিনা, এবং যারা আজকে নির্বাচনে ভরাডুবি হয়েছেন, বিশেষ করে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর ভাই বোনের যে সম্পর্ক, সেটিও বোধহয় আর থাকলো না নির্বাচনের কারণে। তিনিও পরাজয় বরণ করেছেন। শমশের মুবিন চৌধুরী সাহেব পরাজয় বরণ করেছেন। তৈমুর আলম খন্দকার সাহেবও অনেকে বলছেন জয় বাংলা হয়ে গেছেন। সত্য কথা বলতে কি, আমি টকশো থেকে সরে গেছিলাম এই কারণ যে হারে মানুষও কিন্তু মিথ্যাকে ভালোবাসে। আপনি দেখবেন মানে এই ইউটিউব বা ফেসবুকে ওই যে বাংলাদেশে আগে সিনেমা রিলিজ হইলে হ্যাঁ ভাই আসিতেছে, এরকম আমাকে অনেকে বলছে যে আপনি এটাকে বলে কি পোস্টারের মতো, থিমনেল, আপনি যদি এইটা না দেন, কেচি কোনো হেডিং না দেন, তাহলে ভিউ হবে না, ভাইরাল হবে না। আমি চিন্তা করলাম যে এখান থেকে সরে আসা দরকার। আমি টকশো বন্ধ করেছি। টকশো বন্ধ করে দিয়ে আমি মাঝে মধ্যে যখন আমার রাগ উঠতো প্রতিবাদ করতাম। আমি দুর্নীতির বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি। এবং আপনাকে নিয়ে যখন আমি টকশো শুরু করেছি, অনেকে আমাকে বলেছে যে আপনি আরেকটা ভুল করতেছেন, নির্বাচন হবে না। আমি বললাম কেন নির্বাচন হবে না? যে নির্বাচন আমেরিকা করতে দিবে না। তো আমি বললাম যে ঠিক আছে, মখলেস ভাই কি বলেন সেটা আমরা শুনি। আপনি যখন প্রথম দিনে এগুলা বলছেন, অনেক লোক আমাকে ফোন করে বলছে যে উনি ভুয়া কথা বলতেছেন। তো আমি বললাম উনি তো সাংবাদিকতা, আমি যতটুকু ডিফেন্ড করার আপনাকে আমি করছি, যেহেতু আপনি আমার টক শোতে গেস্ট, এবং আমি বলছি যে উনি তো লাইভে এসে কথা বলতেছে। আপনাদের কাছে কি তথ্য আছে যে আমেরিকান এমবেসি বা আমেরিকা বলছে যে নির্বাচন হবে না? আপনারা এসব ফালতু কথা কেন বলছেন? এবং আপনি লন্ডনে, আমেরিকা, কানাডা, ইউরোপে বিভিন্ন দেশে টকশো হয়, কিন্তু এইসব টকশো এর ল্যাঙ্গুয়েজ, টকশো এর ভাষা আপনি দেখবেন যে কালকে পড়ে যাচ্ছে সরকার, কালকে পড়ে যাবে, শেখ হাসিনাকে ফেলে দিবে আমেরিকা। এমনকি টকশোর যে অতিথি যারা, তারাও তো ইনএকুরেট ইনফরমেশন পাস করছেন জাতির কাছে। আপনি যদি বললেন যে they help আওয়ামী লীগ,
to continue in power one after another term, এবং তারাই গভর্নমেন্টকে হেল্প করেছে। এবং আপনি একটু আগে বলেছিলেন আপনার বক্তব্যে প্রশ্নের মধ্যে উপস্থাপনাকালে যে আপনার এই সরকার একটা পার্লামেন্টের বহাল রেখে আর একটা পার্লামেন্ট করছে, এবং এটা যদিও এটা দরকার ছিল না, পার্লামেন্ট ভেঙে দিয়ে করতে পারতেন, এবং পর্যাপ্ত সময় হাতে ছিল। 29শে জানুয়ারি পর্যন্ত এই পার্লামেন্টের মেয়াদ ছিল। 29শে জানুয়ারির পরে 90 দিন পাওয়ার সুযোগ ছিল পার্লামেন্ট ভেঙে দিলে। পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচন করেছে, এই জন্য 90 দিন সময় পাওয়া গেছে, 90 দিন অথবা বেশি। আর না ভাঙলে 60 দিনের বেশি সময় পাওয়া যেত না। সুযোগটা ছিল, সুযোগটা গভর্নমেন্ট আপনার ভয়ে ছিল বিএনপি ইলেকশন চলে আসে কিনা, কিন্তু গভর্নমেন্ট যেটা চেয়েছে বিএনপি সেই কাজটাই করেছে। যে বিএনপি যেটা করেছে, যে গভর্নমেন্ট চেয়েছে যে বিএনপি ইলেকশন আসলে কিন্তু বিএনপি এবার পাস করে যেত, এটা গভর্নমেন্ট জানতো, এবং এবার নির্বাচন এখন যেভাবে করা সেভাবেই করা হতো, এটা করতে বাধ্য হতো, এবং এটাই ছিল আমেরিকান প্রেশার। এই প্রেশার তার বুঝতে পারেনি। তাইলে আপনি কি বলতে চাচ্ছেন বিএনপি সেটি বুঝতে ব্যর্থ হয়েছে? আমি তো আগেও বলেছি 2014-তে তার ব্যর্থ হয়েছে। 14-তে নির্বাচন অংশ নিলে বিএনপি জয়লাভ করতো। শেখ হাসিনা নিজে বলেছেন যে জিজিএফআই এবং এনএসআই রিপোর্ট আছে আমার কাছে, বিএনপি ক্ষমতা নির্বাচনে আসলে করবে, নির্বাচন জয়লাভ করবে। এবারে কমিশন কিন্তু সিটিং এমপিকে আপনার বাতিল করে দিয়েছে, এবং এমপিকে জরিমানা করেছে 1 লাখ টাকা, 50,000 টাকা, মন্ত্রীকে, সাবেক মন্ত্রীকে জরিমানা করেছে, অ্যাকশন নিয়েছে। তারপরে নির্বাচন তারা চেষ্টা করেছে, এবং এই স্বতন্ত্র বিরোধী দল তাদেরকে পাস করার ব্যাপারে বাধা দেয়নি, এবং এবারে তো একটা আইন করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এর আগে আইনও ছিল না। তো এখন যারা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আপনার এই বিএনপি যে কাজটা করতে পারতো, অ্যালাইন যে কাজটা করতে পারতো, সেটা তারা মনে করেছে ক্ষমতাতে সরকার পড়ে যাবে। এখন নতুন করে সরকার আসছে, তাদের যৌবনকাল শুরু হচ্ছে, তারা নতুন করে ক্যাবিনেট ফর্ম করবে, তারা এখন ক্ষমতায় বসেই যে অসমাপ্ত কাজ তাদের আছে, এই অসমাপ্ত কাজগুলো তারা শেষ করবে। তারা আজকে এই যে প্রশাসন দেখেন, পুলিশ কমিশনার গত পরশুদিন বলে দিয়েছে যে বেনাপোল এক্সপ্রেসে বিএনপি আগুন লাগিয়েছে। ডিবি হারুন তিনি একবার ছবি সহ বলে দিচ্ছেন, প্রমাণ দিয়ে বলে দিচ্ছে, গভর্নমেন্ট কিন্তু, আওয়ামী লীগ কিন্তু বলছে না, নট এ পলিটিক্যাল পার্টি, নট পলিটিক্যাল এলিমেন্ট, the establishment from the permanent establishment, they are saying that ফরেন সেক্রেটারি বলে দিচ্ছেন যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, অবাধ হচ্ছে, নিরপেক্ষ হচ্ছে। বিদেশি কূটনীতিবিদ বলছেন যে নির্বাচন এর ব্যাপারে যদি কোনো বিদেশি স্যাংশন আসে আমরা মোকাবেলা করবো, ফরেন সেক্রেটারি বলছেন। কিন্তু অন্যান্য অবজারভারদের বক্তব্য আমি শুনেছি, আপনার প্যালেস্টাইন, গ্যাবন, ওআইসি, রাশা, তাদের বক্তব্য শুনে তারা গভর্নমেন্টের পক্ষে রিপোর্ট দিয়েছে, মানে নির্বাচন সুষ্ঠু হয়েছে। হ্যাঁ, তারা বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তারা গ্রহণযোগ্য হয়েছে, এটা বলেছে, এবং তারা বলেছে আমরা নির্বাচন প্রত্যক্ষ করেছি। আর আরেকজন গেছিলেন আপনার কি তাইকা আমেরিকা থেকে, সাবেক কংগ্রেসম্যান। হ্যাঁ, উনিও তো গভর্নমেন্টের পক্ষে বললেন, আমি দেখলাম। হ্যাঁ, উনি বলছেন যে মানে আমি উনার যাওয়াটা বুঝি নাই, উনি গেছেন নিজ খরচে। নিজ খরচে, রাইট। হ্যাঁ, নিজ খরচে। উনার এত কি লাগলো কেন যে নিজ খরচে, মানে একজন আপনার এই যে কি তার নাম, মার্কিন কংগ্রেসম্যান। এখন এটাকে আপনি বিরুদ্ধে বলতে পারবেন না, নিজ খরচে যদি কেউ যান। বিষয়টা হচ্ছে এথিক্সের প্রশ্ন। তিনি হয়তো কোনো জায়গাতে পয়সা নিতে চাননি, পয়সা নিলে এটা এথিক্সের ব্যাপারে হয়তো পক্ষপাত দুষ্ট তাকে বলা হতে পারে, সেই জন্য ইন্ডিপেন্ডেন্ট দেখানোর জন্য এটা করেছেন তিনি। এরকম লোক আছে এখনো পৃথিবীতে, হয়তো এই দৃষ্টিভঙ্গি দেখতে হবে। তিনি গিয়ে হয়তো দেখেছেন যে জায়গায় কারচুপি হয় নাই, যে জায়গায় সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমি তো বলেছি there are two parts of this election. আমি আপনাকে নিউজটা একটু শোনাই, আমি 2 লাইন। মানব জমিন এটা নিউজ করেছে। তিনি বলেছেন ভোট সুষ্ঠু শান্তিপূর্ণ হয়েছে। প্রাক্তন কংগ্রেসম্যান, কি নাম ভদ্রলোকের, জিম ব্যাটস। আপনি একটু আপনি যেহেতু সাংবাদিকতা করেছেন সারা জীবন, আপনি বুঝতে পারবেন। সন্ধ্যায় রাজধানীর একটি 5 তারকা হোটেলে পররাষ্ট্র তথ্য মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সাংবাদিক ব্রিফিং এ তিনি মন্তব্য করেন। এটা তো পররাষ্ট্র তথ্য মন্ত্রণালয় যৌথ উদ্যোগে যে করে থাকে, তাইলে হি ওয়াজ স্পন্সর্ড বাই দ্য গভর্নমেন্ট। The 2 ministries of the government organized this foreign and information, so maybe he has connection with the government. So at the moment, জিম ব্যাটস আসছে গভর্নমেন্টের পয়সায়, right, but he may be biased, I can say. বায়াসড, কারণ এখানে যদি জিম ব্যাটস যদি তার নিজস্ব ভাবে তিনি ইন্ডিভিজুয়ালি যদি তিনি প্রেস কনফারেন্স করতেন, তাইলে আমরা মনে করতাম যে তিনি তার টাকা পয়সা নেন নাই, তার কি দেখাইছেন। এই জন্য আমি বলার পরে আপনি এই কথাটা তুলে ধরার কারণে এটা ক্লিয়ার হলো। নাও ইট ইজ ভেরি ক্লিয়ার। হ্যাঁ, এবং তিনি আমার খটকা লাগছে। আমি একবার ওই যে 2009 এর সময় আপনার 2008-9 আপনারা যখন ওই যে নির্বাচন নিয়ে যে সমস্যা হয়েছিল, এইটাই তো প্রথম নির্বাচন যেটি,
প্রথম তো সমস্যা হলো 2007-এ সাথে আর ইলেকশন হয়েছিল কবে 8-এ না? 8-এ হয়েছিল, রাইট? হ্যাঁ 8-এ। তখন আমার ওয়াইফ ছিল আপনার এই কিসে ব্রিটিশ অবজারভার হিসেবে গেছিল এখানে। কনজারভেটিভ পার্টির। হ্যাঁ কনজারভেটিভ পার্টি থেকে, না সরি লেবার পার্টি থেকে। আচ্ছা, রাইট। তিনজন ছিলেন তারা, ব্যারোনেস পলা মঞ্জিলাউদ্দিন, ব্যারোনেস সিন্ধি বার্মা, ডক্টর আনোয়ার আলী। রাইট। তো আমি তখন মানে ওইটা যে সিস্টেম যেটা মানে টাকাটা কে বহন করছে আমি জানি না, তবে ব্রিটিশ গভর্নমেন্ট বহন করছে এটি, রাইট। আমার কাছে যেটি মনে হয়েছে আর কি। বুঝতে পারছি। কারণ আমাদের টিকিট লাগে নাই। রাইট। উনি যখন নিজ কর্সায় গেছে, নিজ কর্সায় গিয়ে আবার আপনার কিসে ওই এটার নাম কি এই স্যারের মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে ব্রিফিং করেন, এটা তো ব্রিফিং তার করেন। করার ছিল না। তার মানে উনি He বুয়া। he could have arranged the press conference at any hotel, Sonaga Hotel or Radisson Hotel on his own. এক্স্যাক্টলি Yes. উনি বুয়া। সেই এখন কথা হচ্ছে যে গভর্নমেন্ট যে কাজগুলো করছে সব কাজই তো ভালো করছে না, অন্যায় করছে, খারাপ কাজ করছে, আমি দুঃশাসন চলছে, এগুলো সবই বলছি, ক্যাটাগরিক্যালি আর ক্লিয়ারলি বলছি। বাট ইউ হ্যাভ টু ফাইট দিস ব্যাড গভর্নেন্স উইথ গুড ফর্মুলা, ইউজিং ইউর গুড ফর্মুলা। তাইলে কি আমি আপনাকে এটি বলতে পারি যে সরকার মানে যারা আসছে নির্বাচন পর্যবেক্ষণ করতে বিদেশ থেকে, এদের সবাইকে সরকার নিয়ে আসছে। হতে পারে, হতে পারে। যেহেতু ব্রিটিশ গভর্নমেন্টের, আমি জানি না ব্রিটিশ গভর্নমেন্টের উনি কিভাবে গেছে, এবং উগান্ডা তারপর অন্যান্য দেশ, রাশিয়া তো আপনার মানে নাচতে নাচতে ওরা স্বীকৃতি দিচ্ছে প্রথম থেকে, এবং চায়না বোধহয় এখন পর্যন্ত দেয় নাই। চায়না দিয়ে দেবে, চায়না দিয়ে দেবে, ইন্ডিয়াও দিয়ে দেবে, সৌদি আরব এবং আরো কয়েকটা কান্ট্রি দিয়ে দেবে। ওআইসি দিয়ে দিবে, ওকে ঠিক আছে। কিন্তু আমার কাছে যেটি মনে হচ্ছে যেগুলা আপনার ওই যে কিতাইকা ওই নির্বাচন পর্যবেক্ষণ যারা গেছে, আমার কাছে মনে হয়েছে সরকার এদেরকে নিয়ে গেছে, এবং এটি পরিষ্কার এই যে জিম ব্যাটস এইটা উনি কিসের জন্য মানে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে উনি প্রেস ব্রিফিং করে। না, এখন যারা দাঁড়িয়েছে আমি আপনাকে তাহলে ক্লিয়ার করি, সরকার তো সরকারে আছে, তার চেষ্টা করবেই। বিরোধী দলের উচিত ছিল, যেহেতু তারা এটাকে দেখাতে চাচ্ছে নির্বাচন সত্যি সত্যি আসলে কারচুপি অনেক জায়গায় হয়েছেও এবং কারচুপি হবে এটা তারা মনে করেছিল, তাদের উচিত ছিল তাদের আরো কিছু বিদেশি অবজারভার তাদের পক্ষে নিয়ে আসা। যদি ভিসা না দিত এটাও দেখানো যেত ওয়ার্ল্ডকে, আর ভিসা তো দিতে হতো, সেই ইলেকশন কমিশনের দায়িত্ব ছিল, তখন ইলেকশন কমিশন এই কাজগুলো করছে, তো আসলে করে তারাও দেখতো, তারা তো ইন্ডিপেন্ডেন্টলি আপনার দিত, অথবা বিরোধী দলই তাদের জন্য প্রেস কনফারেন্স করতে পারতো, যেভাবে সরকার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এটা করতে পারতো, তাদেরও এরকম একটা অপশন গ্রহণ করা উচিত ছিল। ধন্যবাদ। আমি আপনার এটা একটু উত্তর দেই। কি খবর সুয়েব চৌধুরী, ইলেকশন হয়ে গেল, কি করবে? অনেক কথা বলেছ, কিছুই করতে পারো না, জয় বাংলা। অর্থটা কি? অর্থটা হচ্ছে মানে ওই যে আমরা তো মনে করেন আপনি নির্বাচনে এই সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে আমরা কথা বলেছি। এই সরকার গত 3টি মিনু সাহেব আপনি আমার মানে কথায় আপনি উত্তর নিয়ে গত 3টি নির্বাচন বিরোধী দলবিহীন গত 3টি নির্বাচন করেছে। তার মানে সে বিএনপি কে, বাস্তবতা হচ্ছে কি মকলেশ ভাই, বিএনপি কে ভয় পায়। বিএনপি নির্বাচনে গেলে আওয়ামী লীগের চামড়া থাকবে না, এটা তো বলছেন কে? আমি একটু কারেকশন করি, বিরোধী দলবিহীন 3টা নির্বাচন বলা যাবে না। 2014-তে বিরোধী দলবিহীন নির্বাচন ছিল, 18-তে বিরোধী দলবিহীন ছিল না, আবার 24-এ বিরোধী দলবিহীন হলো, 2টা বিরোধী দলবিহীন আর একটা বিরোধী দল সহ। ওকে, আপনি যেটা 2018-এর যেটা, এটা ডক্টর কামাল হোসেন সাহেবের নেতৃত্বে বিএনপি কেন যায়? কেন যায়? আমার তো কেন যায়? কারণ ডক্টর কামাল হোসেন সাহেব তো হচ্ছেন মানে উনি, আপনি জানেন কিনা জানি না বা দেখছেন কিনা জানি না মকলেশ ভাই, লন্ডনে আসলে উনাকে আমি ঘন্টার পর ঘন্টা নিয়ে কথা বলেছি। আমি জানি, হ্যাঁ, ইন্টারভিউ নিয়েছি। একটা দিন আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম একদিন যে বাংলাদেশের পুলিশ আইন যেটি, এটি কি? উনি বলেন ওই ব্রিটিশ কলোনিয়াল আমলে যেটি ওইটা চলতেছে। আমি বললাম যে আপনারা এত বড় বড় ব্যারিস্টার, সংবিধান বিশেষজ্ঞ বাংলাদেশে, আপনারা এইসব আইন এখনো পরিবর্তন করতে পারেন না, ওইটা কেন চলে পুলিশ আইন? আমি অনেক কথা জিজ্ঞাসা করেছি, কিন্তু আমি যখন বর্তমান সরকারের ব্যাপারে কথা বলেছি উনার মুখ দিয়ে একটি কথা আমি উচ্চারণ করাতে পারি নাই। আমি একদিন জিজ্ঞাসা করলাম যে আপনি যে কথা বলেন না, আপনি কেন বলেন না? কারণ আপনার তো 22টি, আপনার 22টি তো বাংলাদেশে 12টা বাজিয়ে দিচ্ছেন।
তখন তিনি আমাকে বলেছিলেন আমাকে তো দেশে যেতে হবে। আর এই যদি সত্য কথা বলতে ভয় পান কেউ, এবং তাইলে তো আমার কোনো কথা নেই। এক্স্যাক্টলি। আর মিনু সাহেব বলি, এইসব নির্বাচন বলে না। আপনারা যারা আওয়ামী লীগ করেন আপনাদের নেত্রীকে বলেন, বিএনপি তো বলছে, বিএনপি তারেক রহমান সাহেব লন্ডনে বসে তো উনি বলছে যে আপনারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন না কেন, আপনাদের তো ভয় কেন? আপনাদের তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা আন্দোলন করেছেন, এমনকি তারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আপনার 1996 সালে আন্দোলন করে বিএনপি সরকারকে বাধ্য করে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান অন্তর্ভুক্ত করিয়েছিলেন। এবং তারা যখন ক্ষমতা আসলেন তখন আর তত্ত্বাবধায়ক সরকার দরকার নেই। এমনকি আমরা যখন তত্ত্বাবধায়ক সরকারে ছিলাম তখন একের পর এক দাবি, সব ডিসি বদলাতে হবে আমরা করেছি, সব এসপি বদলাতে হবে করেছি, এবং সব আপনার ইউএনও ওসি বদলাতে হবে আমরা করেছি, বিদেশের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে এগুলো করেছি। এগুলো করার পরে ইলেকশনে সব দাবিতে মানার পরে এসছেন। এগুলো করার পরেও যখন আবার মিলিটারি একটা টেক ওভার হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে তখন ওইটাকে তারা ইন্ধন দিয়ে ওই গভর্নমেন্ট থেকে চলে গেলেন। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কোনো ধরনের ভুল হয়ে থাকলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে একটি টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সন্ধ্যায় করা ওই টুইট বার্তায় মোদী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি এবং সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে ঐতিহাসিক জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। সফল নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী। টুইট বার্তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি ফোনালাপ করেন বলে জানা গেছে। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সঙ্গে ভারতের জনগণ কেন্দ্রিক স্থায়ী অংশীদারি জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের স্থায়ী অংশীদারি জোরদারে নয়াদিল্লি অঙ্গীকারবদ্ধ। এর আগে সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বিদেশি রাষ্ট্রদূতদের মধ্যে তিনি নির্বাচনের পর আওয়ামী লীগ সভাপতির সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন ও অভিনন্দন জানান। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের জনগণের পক্ষ থেকে হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দেন। এদিকে নির্বাচনের জয়লাভের পর সোমবার বিকেলে গণভবনে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, 2024 সালের নির্বাচনে বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটকে বিজয়ী করেছে। এ বিজয় জনগণের বিজয়। শেখ হাসিনা আরো বলেন, বাংলাদেশের 80% মানুষ দরিদ্র ছিল। বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল দেশের মানুষ যেন উন্নত জীবনের অধিকারী হয়। সরকারে এসে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করি। প্রধানমন্ত্রী বলেন, 1975-এর 15ই আগস্ট তার পরিবারের 18 জন সদস্যকে হত্যা করা হয়। তখন তিনি আর তার ছোট বোন শেখ রেহেনা বেঁচে যান। তারা 6 বছর রিফিউজি ছিলেন, খুব কষ্টকর জীবন পার করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 298 আসনের মধ্যে 222 আসনে জয়ী হয়েছেন নৌকার প্রার্থীরা। এ জয়ের মধ্য দিয়ে টানা চতুর্থ দফা সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এবার আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল জাতীয় পার্টি পেয়েছে 11টি আসন। তবে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের হার বেশি, তারা 62টি আসনে জয় পেয়েছেন, আর অন্যান্য দল পেয়েছেন মাত্র 3টি আসন। আশা করছি আপনারা পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি কি বলা হয়েছে তা বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।